আজ যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যবাসী এবং সরকারের দৃষ্টি এদের হাতে গণতান্ত্রিক মানুষ যেমন আক্রান্ত আমাদের সংবিধানের বর্ণিত চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম এরই আরেকটা নগ্ন নিদর্শন। আগরতলার অদূরে জনিকা নিবেদিতা চক্রবর্তী নামক সংবাদ মাধ্যমের একজন বিশিষ্ট জন, ওনার বাড়িতে ওনার উপর বর্বরচিত আক্রমণ। আমরা প্রদেশ কংগ্রেস তার নিন্দা প্রতিবাদ জানাই এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। আপনারা সকলেই অবগত আছেন, গতকাল আমাদের দেশের তথাকথিত বিশ্বগুরু, যিনি নিজেরাই দাবি করেছিলেন যে দেশটা পৃথিবীর তৃতীয় শক্তিশালী অর্থনীতির দেশে পরিণত হয়ে গেছে, আরো নানা বিষয় নানা কথা এগুলি বলে আমি দীর্ঘায়িত করতে চাই না। আমাদের প্রেস নোটটাতে বেশ কিছু বিষয় উল্লেখ করা আছে। শুধু যেটা বলবো যে আজ থেকে এক পক্ষ কাল আগে IMF আন্তর্জাতিক অর্থ ভান্ডার তাদের যে বাৎসরিক সমীক্ষা পৃথিবীর অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে দেশগুলির, এতে ভারতের স্থান হয়েছে দাঁড়িয়েছে ষষ্ঠতম, এগিয়ে থাকা দেশগুলির মধ্যে ষষ্ঠতম। এবং তারা সুনির্দিষ্ট ভাবে বলেছে 30 সালের মধ্যে যদি ভারতের বর্তমান গতি প্রকৃতির পরিবর্তন করা না হয় তাহলে আরো শোচনীয় জায়গায় চলে যাবে। তাদের স্বয়ং স্বীকার করে নিয়েছে আমাদের বৈদেশিক মুদ্রা ভান্ডারের টান পড়েছে। আপনাদের নিশ্চয় মনে আছে, বেশি বলবো না, চন্দ্রশেখরের প্রধানমন্ত্রীর সময়কালের কথা। আজকে মোদিজি কার্যত ওই জায়গায় তাদের পুরনো দাবি, ধাক্কা নিনাদ প্রচার, RBI IT সেলের কথা বলে তো লাভ নেই। কিন্তু দুর্ভাগ্যের যেটা, যে কি কারণে অবস্থার সৃষ্টি হলো, দায়ী কোন কোন বিষয়, এগুলি সম্পর্কে উল্লেখ না করে উনি মিথ্যাবেয়িতার কথা বলেছেন। এবং কোন কোন ক্ষেত্রে মিথ্যাবেয়িতা হচ্ছে পেট্রোল, ডিজেল, গ্যাস, ভোজ্য তেল ব্যবহারের ক্ষেত্রে যে নিত্যবেয়িতা। আর আমাদের প্রশ্ন, প্রদেশ কংগ্রেসের প্রশ্ন হচ্ছে যে এর পথে না হেঁটে যে এটা কি আক্রমণ করেছিল, এ যুদ্ধ এখনো জারি আছে। দেশের বিরোধী দলগুলি মোদিজিকে নানা প্রস্তাব দিয়েছিল, আমাদের দেশের পরম্পরা ঐতিহ্য স্মরণ করিয়ে দিয়েছিল, এসব আমি উল্লেখ করতে চাই না। আমি শুধু যেটা বলতে চাই
যে এমনতর পরিস্থিতিতে মোদিজি কি কি করেছে বলে জানেন, গ্যাসের মূল্য বৃদ্ধি হেন তেন ইত্যাদিগুলি সবগুলি জানা আছে। এখন আশঙ্কার কথা যেটা বলেছেন সেটা হচ্ছে গ্যাস পেট্রোপণ্যের আরো মূল্য বৃদ্ধি হতে পারে। তো সেই জায়গাতে আমরা কতগুলি প্রশ্ন রেখেছি, এখানে একটা দুটো করে প্রশ্ন আছে, সব প্রশ্নে যেতে চাই না, শুধু যেটা বলবো যে এই সময়ে যুদ্ধের আগে বিশ্বের বাজারে আমাদের পেট্রোপণ্য এবং গ্যাসে 14 বার আন্তর্জাতিক মূল্য পুনর্মূল্যায়ন হয়েছে। এতে 12 বার আন্তর্জাতিক ক্ষেত্রে মূল্য কমেছে। তো মোদিজির কাছে প্রশ্ন আপনাদের মাধ্যমে, এই 12 বারের মধ্যে একবারও মোদির শাসনকালে 12 বার ছোট্ট মোদির শাসনকালে 12 বছরের মধ্যে একবারও পেট্রোপণ্যের 1 পয়সা বা গ্যাসের 1। আরেকটা ছোট্ট প্রশ্ন মোদিজির কাছে, 2008 সালে যাকে বলা হতো সোনিয়া গান্ধীর পাপেট প্রধানমন্ত্রী, ওই সময় ডলারের টাকার তুলনায় টাকার দাম কমে 62 টাকা হয়ে গিয়েছিল। মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী, সেই জায়গা থেকে বিজেপি কি বলেছে এগুলি বলতে চাই না, মোদি বলেছিল দেশকে দেউলিয়া করে দিয়েছে। সেই সময় আন্তর্জাতিক বাজারে খবর মিলিয়ে নেবেন, পেট্রোপণ্যের দাম ছিল আপনার $147। ডিজেল খুচরা দামে আগরতলা শহরেও বিক্রি হতো 50 টাকা লিটারে পেট্রোল, এবং আজকে কেন এর দায় দেশবাসীর উপর চাপানো হচ্ছে? কেন বলা হচ্ছে ভোজ্য তেলের ব্যবহার কম করুন? কেন বলা হচ্ছে গ্যাসের ব্যবহার কম করুন? আমাদের হাত পেটা করে রাখতে চায়, না খাইয়ে রাখতে চায়। অথচ কেন মোদি আপনি বিশ্বগুরু বলে দাবি করেন? কেন মোদি সাহস করে বলতে পারছেন না আমেরিকার কাছে, ইসরায়েলের কাছে, যে যা হয়েছে হয়েছে, সে তার ফিরিয়ে আনা যাবে না? কিন্তু এখনো কেন হরমুজ প্রণালীকে ভালো মতো ব্যবহার করা যাচ্ছে না? বলা হচ্ছে আজকে নতুন ভাষ্য মোদির কংগ্রেস সম্পর্কে, কংগ্রেস মুসলিম লীগ। এতদিন পাকিস্তানের চর, শহরে নকশাল ইত্যাদি বলার পর এখন বলা হচ্ছে কংগ্রেস মুসলিম লীগ। দেশের মানুষকে ভোগ করতে হবে। মোদিজি বা বিজেপি সহ দেশের 1% মানুষের কিছু চায় আসে না, কিন্তু ভারতের আপামর জনসাধারণের মূল্য বৃদ্ধি না করে পেট্রোপণ্য সহ খাদ্য, ঔষধ, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর উপর কর হ্রাস করুন, এবং সেখানে সরকারকে এই সময়ে সরকার ভর্তুকি দিন। আপনি যদি সমৃদ্ধি হয়ে থাকেন অর্থনৈতিক ভাবে, জিডিপির অসত্য তথ্য প্রকাশ করে জাপানকে ছাড়িয়ে যাওয়ার যে সমস্ত গাল গল্প শোনাচ্ছেন, তাহলে ভর্তুকি দিতে আপত্তি কোথায়? এবং সেই ভর্তুকি দেওয়ার ক্ষেত্রে সরকার তো সহজেই জানেন আপনারা, আমার এটার মধ্যে আছে যে আমাদের দেশে বিলিয়নার
এর মালিকের সংখ্যা ক্রমশ মোদি জমানায় পাল্লা দিয়ে বাড়ছে এবং বিকশিত ভারতের ৯৫% মানুষের বিকাশ না হলে পরেও ১% মানুষের যেমন বিকাশ হয়েছে, অন্য দিক থেকে একটা ছোট্ট ধনী অংশ যারা জায়গা করে নিয়েছে পৃথিবীর বেশি মাত্রায় ধনী মানুষ, মোদির এই কি মহান ভারতবর্ষ, কাদের জন্য মহান, কি মহান, সেই সমস্ত আলোচনায় যেতে চাই না। সংকটময় সময়ে কেন্দ্র এবং রাজ্য সরকার, আমাদের রাজ্যের অবস্থা বলতে চাই না, এখানে আছে শোচনীয়। ওই গত শারদোৎসবের সময় তো মনে আছে, 2 মিনিট সময় নেব, শারদোৎসবের সব মনে আছে, দেওয়ালি গিফটের নামে জিএসটির কর বিন্যাসের গল্প শুনিয়েছিল। বাস্তব অবস্থা কি? বাস্তব অবস্থা হচ্ছে, আজকে সারা দেশের তথ্য নিতে হবে না, আপনারা তো হাটে বাজারে ঘোরাঘুরি করেন, নিজেরা বাজার করেন, যে দামও কমেনি, যা ঘোষণা হয়েছিল তার উল্টোটা হয়েছে, দাম বেড়ে গেছে। এর সাথে উৎপাদকরা সরকারের সহযোগিতায় জালিয়াতি করে ওই জিএসটির কর বিন্যাসের আগে প্যাকেটজাত যে সামগ্রীতে 1 কেজি প্যাকেটে হয়তো হেরফের ছিল 40-50 গ্রামের, আজকে হেরফের হচ্ছে 150 থেকে 200 গ্রামের হেরফের হচ্ছে। এটাই হচ্ছে মোদির বিকশিত ভারতের, স্বচ্ছ ভারতের নমুনা। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যে চাউল থেকে শুরু করে দুধ, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ওষুধ তো সর্বভারতীয় ক্ষেত্রেই হচ্ছে, আমাদের শাক সবজি, ডিম যারা সাধারণ মানুষ ব্যবহার করে, মাছ, এই সমস্ত কিছুর অগ্নিমূল্য আমাদের সরকার, আমাদের খাদ্য দপ্তর, আমাদের ভিজিলেন্স, এই সমস্ত কিছু নির্লিপ্ত আছে, নিজেদের আখের গুছাতেই ব্যস্ত। এই জায়গায় দাঁড়িয়ে কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি যেমন জানাবো, তার সাথে সাথে আপনাদের মাধ্যমে রাজ্যের সব অংশের গণতান্ত্রিক শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আহ্বান করব। এটা বিপদ আমাদের কথা নয়, স্বয়ং মোদি বলেছে যে ভয়ঙ্কর দিন সামনে আসছে, অনেকটা উনি বলেই দিয়েছেন যে লকডাউনের মতো। আমি বলবো এটা শুধু লকডাউন না, একেও ছাড়িয়ে যাবে। অর্থনৈতিক মন্দা গোটা দেশকে গ্রাস করে ফেলেছে, আরো গ্রাস করবে। যে নীতি আছে এই নীতি থেকে মোদিরা সরে আসবে না, সরাতে হবে, বাধ্য করতে হবে। তাই প্রয়োজন হচ্ছে ঐক্যবদ্ধ গণ আন্দোলন। এটা কোনো দলের প্রশ্ন নয়, কোনো মতের প্রশ্ন নয়, সব মানুষের বেঁচে থাকার প্রশ্নে, রাজ্যটাকে বাঁচিয়ে রাখা একান্ত প্রয়োজন। সেই সহযোগিতা আপনাদের কাছ থেকে আমরা চেয়ে আমার কথা বলা শেষ করছে। আমি যদি